সাংবিধানিক দায়িত্বের শপথ সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি রেফাত আহমেদের কাছে শপথ নিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিশেষ পরিস্থিতিতেও চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা তার আছে বলেও জানান দেশের 14তম সিইসি। নিযুক্ত হইয়া প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। রোববার দুপুর 1টায় প্রধান বিচারপতি রেফাত আহমেদ সিইসি হিসাবে শপথ পড়ান সাবেক এই আমলাকে। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এরপর শপথ নেন 4 নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। শপথ শেষে নির্ধারিত বইয়ে একে একে স্বাক্ষর করেন নতুন কমিশনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্য, বিচারপতি ও ইসির কর্মকর্তারা। পরে ফটো সেশন ও চা চক্র শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। এই শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে ভোটারদের অধিকার ফিরিয়ে আনতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের সক্ষমতাও তুলে ধরেন তিনি। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি নির্বাচন কমিশনে যান নতুন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। সবকিছু ঠিকঠাক থাকলে এএমএম নাসির উদ্দিন কমিশনই আয়োজন করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। গত 3টি সংসদ নির্বাচন নিয়ে টানা বিতর্কের পর এবার নতুন ইতিহাস সৃষ্টির সুযোগ রয়েছে এই কমিশনের। তবে বিশ্লেষকরা বলছেন সবই নির্ভর করছে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। একতরফা নয়, প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানালেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তার কমিশনের মূল উদ্দেশ্য। বিকালে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ হবে বলেও জানান তিনি। শপথের পর আগারগাঁও নির্বাচন ভবনে আসেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে নতুন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে। সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। তিনি বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলটি নিয়ে বিতর্ক চলছে, সেটি ফয়সালা হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব। এ সময় অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ ভোটের জন্য তৈরি করতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি।
নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দলের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়নই সংবিধান, সেজন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, রোহিঙ্গা ইস্যুসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নতুন নির্বাচন কমিশনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। এখন যত দ্রুত সম্ভব কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে, সেটাই জনগণের প্রত্যাশা। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে জনগণ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে, তাই দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ শাসন করবে। যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, তত দ্রুত বিশৃঙ্খলা নিরসন হবে। প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত তার আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। কেউ যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাটোরের বড়াইগ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডলের বাসায় পরিবারের সাথে দেখা করে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বলের পরিবারের সাথে কথা বলেন এবং বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পরে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদে অভিযুক্তদের ব্যাপারে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানান। গত বুধবার বনপাড়া পৌর শ্রমিক দল কর্মী জালাল ভুইয়া ও যুবদল কর্মী জাহাঙ্গীর আলম সহ কয়েকজন উজ্জ্বলকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয়। সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সোপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব না। শাস্তিমূলক ব্যবস্থাগুলো করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উচ্ছৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত যে নির্দেশনা দেবেন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা জানান, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহান বিজয় দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।
তাগো দাবি আমরা মানবো, আমাদের দাবিও তারা মানবে। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো না, এটা উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা